সম্মানিত সুধীমণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক আয়োজিত ওয়ার্ল্ড ইনভেস্টর উইক 2024 এর সূচনা হতে চলেছে। আমরা এই অনুষ্ঠানটি জুমে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। পুঁজিবাজার নিয়ন্ত্রকদের বৈশ্বিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশন কর্তৃক ঘোষিত কর্মসূচি ওয়ার্ল্ড ইনভেস্টর উইক 2024 বা বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ 2024 মূল বিষয়বস্তু হচ্ছে টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ফাইন্যান্স, ক্রিপ্টো অ্যাসেটস এবং সাস্টেইনেবল ফাইন্যান্স। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এবং এর নিয়ন্ত্রণাধীন পুঁজিবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের সম্মিলিত উদ্যোগে ওয়ার্ল্ড ইনভেস্টর উইক 2024 বাংলাদেশে অষ্টমবারের মতো উদযাপিত হতে যাচ্ছে, যার সূচনা হতে চলেছে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের মাঝে অংশগ্রহণকারী হিসেবে ভার্চুয়ালি যুক্ত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট, সেন্ট্রাল ডেপোজিটরি বাংলাদেশ লিমিটেড, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড, Capital Market Stabilization Fund, Bangladesh Association of Publicly Listed Companies, Bangladesh Merchant Bankers Association, GSE Brokerage Association, Association of Asset Management Companies and Mutual Fund, Venture Capital and Private Equity Association of Bangladesh এবং Association of Credit Rating Agencies of Bangladesh। এছাড়া আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছে কমিশনের কর্মকর্তাবৃন্দ এবং অংশীজন। এই আয়োজনের ধারাবাহিকতায় আগামী 9 অক্টোবর জিএসসি, সিএসসি এবং ডিবিএ যৌথ উদ্যোগে ইনভেস্টর রেজিলিয়েন্স সংক্রান্ত একটি ভার্চুয়াল সেমিনার আয়োজন করবে। এছাড়াও আগামী 14 অক্টোবর টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ফাইন্যান্স সংক্রান্ত সেমিনার এবং একই সাথে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ 2024 সমাপনী অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করবে সেন্ট্রাল ডেপোজিটরি বাংলাদেশ লিমিটেড এবং সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড। আজকের এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন কমিশনের মাননীয় চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ। ওয়ার্ল্ড ইনভেস্টর উইক 2024 এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত চেয়ারম্যান, কমিশনার বৃন্দ, নির্বাহী পরিচালক বৃন্দ, কমিশনের সকল স্তরের কর্মচারী বৃন্দ, পুঁজিবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান প্রতিনিধিবৃন্দ ও সম্মানিত বিনিয়োগকারীগণ সহ অন্যান্য অতিথিবৃন্দকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। সারাত আসনুভা, সহকারী পরিচালক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আজকে অনুষ্ঠানে স্বাগত বক্তা কমিশনের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ মহসিন চৌধুরী। বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের কমিশনার মহোদয়। Bismillahirrahmanirrahim. Honorable Chairman of Bangladesh Securities and Exchange Commission, Honorable Commissioners, Honorable ISCO representative, respected investors of the capital market of Bangladesh, Chairman, Directors, Managing Directors, Chief Executive Officer of Dhaka Stock Exchange Limited, Chittagong Stock Exchange Limited, Central Depository Bangladesh Limited, Central Counterparty Bangladesh Limited, and Capital Market Stabilization Fund, representatives from Dhaka Stock Exchange, Brokers Association of Bangladesh, Bangladesh Merchant Bankers Association, Association of Asset Management Companies, Mutual Funds and Bangladesh Associations of Publicly Listed Companies, Association of Credit Rating Agencies of Bangladesh, Venture Capital and Private Equity Association of Bangladesh, faculties from, I should say our Executive Director General of DSM and Executive President of the ICM, members of print and electronic media, my dear colleagues from BSEX, ladies and gentlemen, good afternoon and very welcome to you all. It is an honor to stand before you today as a welcome speaker at the opening ceremony of World Investor Week 2024. It is an occasion that celebrates the importance of investor education, investor protection, and financial literacy in general. This week is a testament to our collective commitment to empower individuals for more responsible investment behavior and foster a culture of informed decision making
in the world of finance. The World Investor Week 2024 will run under the principal themes of technology and digital finance, crypto assets, sustainable finance. These principal themes will be complemented with fraud and scam prevention, investor resilience, and basics of investing. The complementing themes of World Investment Week 2024 are highly relevant from Bangladesh's perspective, and therefore our keynote presentation and panel discussion session will focus on these complementing themes of World Investors Week 2024. This year, World Investment Week will run from today, 7th October to 13th October 2024. However, activities are not limited to this week, but it will continue for the whole month of October. Among the World Investor Week 2024 themes mentioned, technology and digital finance and sustainable finance are two very pertinent themes that are closely related from Bangladesh's perspective. We should raise consciousness among investors on safe usage of digital tools. Our investors should be more concerned about finfluencers. As we know, influencers are influencers who offer advice and information on various financial topics over various digital and electronic platforms. Relying solely on their advice without proper due diligence can lead to uninformed and misguided investment decisions. In addition to that, we must evaluate our financial strategy to measure whether the investment matches the investor's goals, objectives, and risk tolerance. I hope my colleagues, Dr. Tawfiq Ahmed Chaudhry, Director General, BSM, will illustrate in his keynote speech the World Investor Week 2024 themes more profoundly from Bangladesh's perspective. As we know, investor education is a cornerstone of a thriving and sustainable financial ecosystem. It equips individuals with the knowledge, skills, and understanding and confidence needed to navigate the complexities of the financial market. Informed investors not only make better decisions for themselves, but also contribute to the stability and growth of the country and its economy at large. To be a resilient investor, our investors must gain knowledge and understanding of the financial markets before making decisions to use financial products and services. In this case, we are speaking in investment products and the various mechanisms that promote a safe environment for investing. One of the most important aspects about this week is focus on next generation by instilling financial literacy in our children and youth. We are preparing them not only to make informed choices, but also beyond that to be responsible of their financial futures. We believe under the Securities Exchange Commission's financial literacy campaign will also help them to capture the available investment opportunities and better security from possible and potential fraud. This success of the World Investor Week is a result of the collaborative efforts of governments, regulators, financial institutes, educationists in the community, regardless of their background of levels of experience or expertise. As we embark on the week-long journey, let us remember that our collective efforts are not only about financial gain, but about creating a world where financial well-being is accessible to all. Let us commit ourselves to spreading knowledge, to fostering a culture for responsible investment,
and to building a more inclusive, secure, and prosperous financial future. Thank you, and thank you all. ধন্যবাদ কমিশনার মহোদয় আপনার মূল্যবান বক্তব্যের জন্য। It's time for the speech from IOSCO representative. I would like to request Ms. Chris Nathaniel, Director of IOSCO's Standard Development CCED, to share something with us. Hello, everyone. Assalamu alaikum. Honorable Chairman of Bangladesh Securities Exchange and Exchange Commission, Honorable Commissioner, and of course, distinguished guests. Welcome to World Investor Week, IOSCO's global initiative on investor education. Benjamin Disraeli, former British Prime Minister, once said, "Upon the education of the people of this country, the fate of this country depends." And it seems like the 115 jurisdictions that have risen to the call on World Investor Week, participating in launching events for investors, have heeded that lesson. World Investor Week this year will focus on 3 key subjects. First, the rise of technologies and how investors are increasingly using them to trade, to learn about finance. Those are good things, but they can also lead to risk. Risk about not understanding the investment they are getting into. Risk about not recognizing potential scams they are getting into. Today and across the week, we will be trying to teach investors about how to avoid those scams. Crypto assets, which has taken the world by fury and has gone mainstream. We will, again this week, speak about the rise of crypto assets and try to engage with investors about the goods and bads of trading platforms for crypto. And last but not least, sustainable finance, with increasing interest from investors globally on ESG issues. A topic of great importance, but in Europe only, 14% of funds only meet the investment objectives that they set out in their marketing material. They come up with different names, different marketing names, which can confuse investors independently from where they are in the world. Of course, World Investor Week would not be World Investor Week if we just focused on these 3 themes. We will go back to investing 101, to the basic of investing. We will talk with investors and share with them tips and good practices about how to avoid scams and frauds, be it online or in the real world. World Investor Week is a series of webinars, social media campaigns, digital tools, all for the benefit of investors, whether they are in Bangladesh, Singapore, or here in Spain. And with that in mind, I invite each of you listening in today to join not only this webinar, but also the series of global webinars we will be having throughout the week on these items. Now, World Investor Week would not be possible without you. I want to extend a particular thanks to the Bangladesh Securities and Exchange Commissions, but also to all of you for having joined today, willing to participate, willing to engage, willing to learn. So let's begin and let's make it a success. Thank you. Thank you, Ms. Chris Nathaniel, for your warm speech. এখন keynote প্রেজেন্টেশনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস এর মহাপরিচালক জনাব ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী স্যারকে। Honorable Chairman, Honorable Commissioners of Bangladesh Securities and Exchange Commission, distinguished discussant, distinguished officials of Securities and Exchange Commission, representative from IOSCO, and also our Zoom audience. So let me start my presentation. In fact, I feel honored that Bangladesh Securities and Exchange Commission has asked us to present on this occasion, to give us to present a keynote presentation. And the subject matter has already been discussed before you. And in the letters of IOSCO, this has been said that this year's IOSCO
global campaign is centered around investors' education and protection. And in these two regards, what are the local regulators are taking measures? So this should be the objective of this year's ISCO's week-long global campaigns. And for that matter, they have decided the principal themes, which has already been placed before you just a few minutes back. The principal themes are technology and digital finance, crypto assets, and sustainable finance. And this should be complemented with broadened scam prevention, investor resilience, and basics of investing. And in fact, as you heard from our welcome speech, that rather in the context of Bangladesh, the complementary themes are more important than the principal themes in the context of Bangladesh. So that's in our welcome speech, our Honorable Commissioner has said that we shall be focusing on those complementary aspects rather than the principal aspect. The principal aspect will also be discussed, but not bypassing the complementary aspect. So for complementary aspect should be given the first priority, followed by the principal themes. And I have also been asked to prepare the presentation in that way. In fact, the presentation has been prepared by my faculty colleagues. I'm only delivering the things on behalf of my colleagues. So in the presentation overview, you can see that what are the things what I am going to present, the characteristic feature of the capital market, basics of investment, investors' education, investors' resilience, scams and fraud prevention. And these are the supplementary things of our this year's, Investors Week. Followed by technology and digital finance, blockchain technology, crypto assets and capital market, sustainable finance, and ultimately we are also going to place some recommendations. Before that, before we start, let me present some characteristics feature of our capital market. In fact, as you all know, that financial markets are really different from other markets, because it is said that the financial markets are not self-corrected markets. This cannot be self-corrected. Only the demand-supply gap will be through adjustment of the price. You can minimize that gap. This is not really very much possible. So a few years back, one former Reserve Bank governor, he came to our institution and he told that the financial markets are really different because these are not really self-corrected. And even among the financial markets, bank market, banking market, security market, insurance market, microfinance market, among the financial markets also, the security markets are different because they follow dominantly direct mode of finance. In case of direct mode of finance, this is really the surplus unit which will be bearing all the responsibility. So that way also the security market is totally different from the banking market and insurance market. Okay. So therefore, our discussion must be done kept in mind with this characteristic. And in Bangladesh, in terms of size, also securities market is not really that much significant as compared to the banking market. And our security market, it is basically equity dominated. Debt part is really very small. Institutional investors are not really prominent, and retail investors are not also so much fundamental driven. So having these characteristics in mind, so let me start our discussion. And first of all, we are going to discuss about this basics of investment, okay? Because before making investment, the investor must be, or he should at least try to follow this sort of basics. Though investment literacy is the foundation of a healthy capital market, our retail investors lack in understanding the key investment principles, leading to herding behavior and irrational decision making. Since he cannot follow this sort of basics, so that's ultimately we can observe some sort of herding behavior in him and also the irrational decision making. Therefore, it is important to understand the basics of investment, including risk return from different types of investment, asset allocation, diversification, cost of investment, etc. Now, for this
basics of investment, but the matter of, making our investors educated. Therefore, we need this investors education. Okay. In fact, this investors education is not really very much required for the banking market, what we call the depositors education. In fact, the depositors are not really required to that much educated in case of banking. But in case of security market, definitely the investors must be educated. Because in case of security market, we used to say that from investors' point of view, the security market is really very much knowledge-based market. Without having knowledge, unlike depositor, you cannot do that much good in the security market. So therefore, investors' education is essential for promoting investors' interest. It helps investors understand the risks involved in investing and provides them with the knowledge and skills they need to make informed decisions. In Bangladesh, a significant portion of investors are not always are influenced by rumors and hearsay rather than informed decision making. This is partly due to insufficient financial education at the school and university levels. যেটা আমরা ফিল করি যে আমাদের স্কুল লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের ইনভেস্টমেন্ট level knowledge is really very much absent. And also the prevalence of the first time investors drawn by the market boom. যখনই মার্কেটে একটু boom থাকে, ওটা দেখে অনেক লোকজন ঢুকে পড়ে without having knowledge about investment. So that's why this investors education is really very much important. And investors education is also really very much important for the investors resilience. Investors resilience refers to the ability of the investors to recover from market downturns. Market downturn হলে সেখান থেকে যে ঘুরে দাঁড়ানো, এটা only the educated investors can do it. Scams or fraud while maintaining long-term confidence in the market. For Bangladesh, building investors' resilience is critical in light of past market crashes and the relatively low level of financial literacy. Investors' resilience are largely shaped by investors' education and also regulatory measures. So, just we talked about this investors' resilience, and one of the important reasons that why investors should be resilient, because this market is also full of scams and the fraud activities. So therefore, how to prevent this sort of scams and the fraud prevention? So this is our next point. Scams and fraudulent activities erode trust in the capital market. It's not only capital market, because trust is really very much important for the financial market. But the financial market, the trust is the most important thing. And once the trust is lost, definitely the financial market operation will be lost. Okay. So the scams and fraudulent activities erode trust in the capital market, damaging investors' confidence. Bangladesh has seen several incidents of stock market manipulation and corporate governance failures, with major scams in 1996 and 2010 that left a long-lasting impact on investor sentiment. In Bangladesh, common forms of fraud include stock price manipulation, insider trading, pump and dump schemes, fund embezzlement, and lack of transparency in financial disclosures. In 1996 and 2010, stock market crashes were marked by insider trading and price rigging, where retail investors were mostly affected. In the international arena, scams and frauds are categorized into pyramid schemes, phishing schemes, Ponzi schemes. Bangladesh's context অতটা দেখা যায় না। Rather, যে সমস্ত scams গুলোর কথা আমরা বললাম, সেগুলো more prominent in the context of Bangladesh. Okay. Now, having focused on this supplementary issues, now I go for discussing the principal issues, definitely in the context of Bangladesh also. The first issue is the technology and the digital finance. Technology and digital finance have significantly transformed the landscape of the stock markets around the world, reshaping how investors interact with financial markets, how trades are executed, and how securities are issued and managed. The advent of advanced digital tools, financial technologies, যেটাকে আমরা popularly fintech বলে থাকি, and automation have made stock markets more accessible, efficient, and transparent.
However, the pace and depth of this change in Bangladesh are not so remarkable as compared to the more developed countries like USA, Japan, and Singapore. Okay. But let us first of all see that what are the areas where this technology and digital finance can influence our capital market. The areas are, first of all, automated trading system and algorithmic trading, digital finance and payment system, digital finance through robo-advisor, initial coin offerings and security token offerings, এগুলো যে ফান্ড রেজ করা হয়, artificial intelligence and machine learning, যেগুলো at least আমরা টেকনোলজি গুলো সম্বন্ধে তো আমাদের সবারই জানা আছে। Now, let us see what is the current state of technology in Bangladesh. Automated trading dominate the landscape, particularly in markets like US and Europe, where over 50% of trades are now conducted through algorithms. In contrast, Bangladesh, we are still in the early stages of adopting such system, limiting our market efficiency and liquidity. In emerging markets like Bangladesh, mobile trading apps are growing, but they are still not as advanced or widespread as those in the developed market. Mobile financial services such as bKash and Nagad are becoming popular. Robo-advisors are widely available in the developed markets, but they are still rare in Bangladesh. ICOs and STOs have not yet taken off due to regulatory uncertainty and limited knowledge of blockchain technology. AI and machine learning in the stock market are still in the experimental phase with limited applications compared to global markets. So in this regard, let us also see that to what extent we have adopted all this technology. DSA has already automated this trading system, which has improved efficiency and transparency in trade execution. And adding some additional feature will make it to support algorithmic trading and high frequency trading. DSA mobile app allows investors to monitor and execute trades. Though its security features and real-time data integration need improvement. DSA surveillance system for monitoring market activities and detecting anomalies, if it is integrated with advanced AI and machine learning, can also be used for the real-time fraud detection. Integration with CBBL and CCBL have a streamlined settlement process and mitigation risks in the trade settlement. While DSA has made substantial progress in incorporating technology, there are areas where upgradations are necessary to remain competitive with the global markets. These improvements will not only boost our investors' confidence, but also will attract more global participants, ensuring the long-term sustainability of Bangladesh capital market. So, one most widely discussed technology is this blockchain technology, and there are a lot of discussion here and there regarding the adoption of this blockchain technology and how come we can use it. Blockchain technology is a decentralized ledger system that allows for secure and transparent transaction. It is a distributed database that records transactions in a tamper-proof and secure way. Blockchain technology enables transparent transactions without the need for intermediaries. It allows for real-time verification of transactions and reduces the risk of fraud and error. Blockchain technology has the potential to revolutionize the capital market in Bangladesh, particularly at the Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange. As Bangladesh seeks to enhance market transparency, integrity, and reduce fraud, the adoption of blockchain technology can offer significant advantage. So, crypto asset has also been included in our principal theme, so that's how we have just covered it. Otherwise, Bangladesh Bank has really prohibited its operation. Crypto assets are digital or virtual assets that rely on blockchain technology and cryptography to secure transactions, control the creation of additional units, and verify the transfer of assets. The core concept revolves around decentralization, transparency, and absence of a central authority like a government or a bank controlling the system.
Any kind of virtual asset transactions are prohibited by Bangladesh Bank, which is noted in the FE circular, circular number 24, dated September 15. But I observed that in the speech of our Honorable Finance Minister in the last budget speech, he mentioned about this digital currency. So that is what I was asking you in the morning. Okay, that what happened to the digital currency? Okay. But still, this is not, I mean, in operation, at least in the context of Bangladesh, central bank-based digital currency. So virtual currencies or virtual assets have no financial claim embedded, or neither issued by any sovereign or guaranteed by any jurisdiction. Thus, their value is highly volatile and associated with high financial risk. Okay. And lastly, sustainable finance. Sustainable finance, this is also getting popular in our country, both in the banking market and in the security market. Anyway, so regarding sustainable finance, it is a trend that focuses on investing in companies and projects that promote environment, social, and governance. That's why we also call it ESG standard. In addition to generating financial returns. Sustainable finance, also it is also known as ethical finance and some other name in the context of Europe and some other countries. Sustainable finance is a growing trend with investors increasingly interested in ESG investment that align with their values and generate returns. Sustainable finance presents opportunities for investors to generate returns while also making a positive impact on the environment and society. So having discussed all these issues, now based on this discussion, so we humbly place some recommendation before our chairman and honorable commissioner and also the audience. The recommendations are, first of all, for investors' protection and resilience, which is one of the important, aspect of our discussion today. Investors' education must be given topmost priority, and for which this BSM has been created. BICM has been working long before us. Okay. Existing financial literacy should be supplemented by digital literacy training for both investors and market intermediaries, because what we observe that the markets are becoming technology driven nowadays. So therefore only normal financial literacy will not be enough. With that, digital literacy training should also be added. Since capital market is ever evolving, financial literacy training should also be continuously provided to investors and market intermediaries. And we may think of imposing a condition that without investors' education training, nobody can open a BU account. Even the certificate holder should also undergo refresher training every 2 years. And investors should be prepared to manage market volatility, protect against emotional decision making, and maintain a solid understanding of the regulatory landscape. But শুধুমাত্র রেগুলেটরদের উপর ডিপেন্ড করলে হবে না, তাদেরও তো নিজে থেকে তৈরি হইতে হবে. So that's why, so they are also required to very much prepare. Simultaneously, they must remain alert to potential scams, carefully vetting investment opportunities and ensuring their transactions are conducted through legitimate and regulated channels. Like USA and Australia, we should also, even in India also, we should also formulate and implement one national strategy for financial education, under which appropriate academic curriculum will be incorporated at all levels, primary, secondary, and higher of education. So that ultimately, upore dige je financial education upore by investors education upore also chap na pade. This should focus on creating appropriate and congenial regulatory environment, including title listing requirement, strict insider trading laws, penalties for fraudulent reporting, effective monitoring to detect unusual price movement, strict monitoring and enforcement of securities and regulatory. And finally, we want to say that we must provide all-out efforts to improve governance at all levels. Regulatory body, market intermediaries, issuing companies, and bring back confidence of investors.
So with these presentations, I conclude. অসংখ্য ধন্যবাদ ডক্টর তৌফিক আহমেদ স্যার আপনার চমৎকার প্রেজেন্টেশনের জন্য। এখন আমরা উপভোগ করব প্যানেল আলোচনা। প্যানেলিস্ট হিসেবে আছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন; জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, সিএফএ, ব্যবস্থাপনা পরিচালক, প্রাইম সিকিউরিটিজ ব্যাংক লিমিটেড; জনাব শহীদুল ইসলাম, সিএফএ, প্রধান নির্বাহী কর্মকর্তা, ভিআইপিপি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড; এবং মডারেটর হিসেবে উপস্থিত আছেন জনাব শেখ মাহবুবুর রহমান, পরিচালক, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। সবাইকে আমি খুবই ধন্য মনে করছি নিজেকে আজকের এই প্রোগ্রামে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করার জন্য। আজকে আমরা ডিসকাসেন্ট হিসেবে তিনজন যাদেরকে পেয়েছি। মোহাম্মদ রেজাউল করিম, উনি তো নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন, 20 বছরেরও বেশি রেগুলেটরি এনভায়রনমেন্টে কাজ করছেন, যিনি একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ফেলো বাংলাদেশের। বাকি দুইজন তো আমাদের সিএফএ চার্টার হোল্ডার, যারা গত প্রায় এক যুগের বেশি সময় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং ব্রোকারেজ হাউসের সাথে যুক্ত আছেন। তো আমি প্রেফার করব, যেহেতু আমাদের মোস্ট অফ দ্য অডিয়েন্সেস আর বাংলাদেশি, so I would prefer discussions in Bengali, so that most of the participants can well understand the discussions. And আমরা ফোকাস করব কমপ্লিমেন্টেড থিমস এর উপরেই মূলত, যাতে করে অধিকাংশ বিনিয়োগকারী বা বাজারের সাথে যারা যুক্ত আছেন তারা উপকৃত হতে পারেন। আর এই যে ওয়ার্ল্ড ইনভেস্টর উইক আমরা পালন করি, দুইটা মৌলিক বিষয়কে ইয়ে করার জন্য, মেসেজকে দেওয়ার জন্য। একটা হলো ইনভেস্টর এডুকেশন, ইনভেস্টর প্রোটেকশন এবং ফাইন্যান্সিয়াল লিটারেসিকে আমরা যাতে করে আগায় নিয়ে যেতে পারি, আর হলো যে লার্নিং অপরচুনিটিস ফর ইনভেস্টর যাতে কন্টিনিউ করতে পারি। তো আজকে আমি চাইবো যে আমরা যে প্রশ্নগুলি করব, বিশেষ করে ফ্রড এন্ড স্ক্যাম প্রিভেনশন, ইনভেস্টর রেজিলিয়েন্স, বেসিক্স অফ ইনভেস্টিং, এগুলি প্রাধান্য পাবে। তো আমরা শুরু করতে চাই বেসিক্স অফ ইনভেস্টিং থেকে, যেখানে প্রত্যেকের কাছে আমি একটু ছোট করে প্রশ্ন উত্তর চাইবো। 2 মিনিটের মধ্যে যদি উত্তরটা দেওয়া যায় সেটা আমরা ভালো প্রেফার করবো আর কি। প্রথমে জনাব রেজাউল করিম স্যারের কাছে আমি জানতে চাই যে যারা বাংলাদেশে নতুন বিনিয়োগকারী আসবেন, বিনিয়োগ করার জন্য যারা প্রথম আসবেন, তাদের লং টার্ম গ্রোথ এনশিওর করার জন্য কি কার্যক্রম বা কি কৌশল তাদের অবলম্বন করা উচিত? থ্যাংক ইউ মাহবুব। আমি মনে করি যে একজন নতুন ইনভেস্টর, তার ফার্স্ট কাজ হবে যে একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং তৈরি করা, তার কত ইনকাম আছে, সেখানে সে পার্সোনাল ফ্যামিলি এক্সপেন্ডিচার কত করবে, কত টাকা সেভিংস করবে, সেই সেভিংসটা এমন ভাবে বিনিয়োগ করতে হবে যাতে রিটার্নটা ম্যাক্সিমাইজ হয়, তার মাধ্যমে তার সম্পদের পরিমাণ বৃদ্ধি করবে এবং জীবনযাত্রার মান উন্নত করবে। সেকেন্ড, যে সে তার প্রোটেকশনের জন্য প্রথমে দেখবে যে আসলে ইনভেস্টরের প্রোটেকশন কিভাবে আসবে, তার ইনভেস্টমেন্টের প্রোটেকশন থেকে। সেই ইনভেস্টমেন্টের প্রোটেকশনটা আসতে পারে দুই ভাবে, স্পেশালি ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ থেকে। ফার্স্ট ওয়ান হইলো যে সিকিউরিটিজ রিলেটেড লস রুলস রেগুলেশন আছে, সেখান থেকে কিছুটা প্রোটেকশন দেওয়া হয়। সেই প্রোটেকশনটা হইলো যে তার যে বিনিয়োগের ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেটে দুই ধরনের অ্যাসেট থাকে, একটা হলো সিকিউরিটিজ আর একটা হলো টাকা, মানি। এই দুইটার প্রোটেকশন ইন্টারমিডিয়ারির কাছে এটা যাতে ঠিক মতো থাকে, সেখানে যাতে তছরূপ না হয়, সেই অনুযায়ী সিকিউরিটিজ রিলেটেড লস রুলস এই প্রোটেকশনটা দিবে। সেকেন্ড হইলো তার ফাইন্যান্সিয়াল লিটারেসির মাধ্যমে তাকে অনেক বেশি অ্যাওয়্যার হতে হবে, তারপরে তাকে অ্যানালাইসিস করে রিস্ক রিটার্ন ট্রেড অফ করে তাকে বিনিয়োগটা করতে হবে, যে বিনিয়োগের মাধ্যমে সে যাতে রিটার্নটা ম্যাক্সিমাইজ করতে পারে। স্পেশালি অবশ্যই তার যে অপরচুনিটি কস্ট থাকবে ফান্ডের, যে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ না করে অন্য জায়গায় করলে যে ইনকামটা আসতো, তার সেটাকে বিট করে যেন ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ থেকে রিটার্ন আসে, সেটা একটা বিষয়। আর যেটা আমি বলবো যে নতুন বিনিয়োগকারী হিসেবে তার কাজ হবে যে ইন্টারমিডিয়ারির মাধ্যমে বিনিয়োগ করবে সে কমিশনের লাইসেন্স প্রাপ্ত কিনা এটা প্রাথমিকভাবে দেখা। সেকেন্ড, তার ফাইন্যান্সিয়াল হেলথ দেখে সেখানে বিনিয়োগ করা, কারণ বিনিয়োগ করার আগে সেখানে সে মানি ডিপোজিট করবে, সেটা
মানে যে ফেরত পাবে এই গ্যারান্টি আছে এইরকম অ্যানালাইসিস করেই সেই ইন্টারমিডিয়েটকে সোর্স করা। নেক্সট আমি বলবো যে রিস্কটাকে মিনিমাইজ করে ডাইভার্সিফাইড ওয়েতে মানে ইনভেস্টমেন্টটা করা, পোর্টফোলিও মেনটেনের মাধ্যমে ইনভেস্ট করা। এরপরে যেটা বলবো যে ইনিশিয়ালি তার অবশ্যই মার্জিন লোন নিয়ে বিনিয়োগ করা যাবে না, এবং এইটার জন্য কমিশন একটা আইন করেও দেওয়া আছে যে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা সময় পর্যন্ত সে লোন পাবে না। এরপরে বলবো যে মার্জিন লোন নিলেও এটা খুবই স্বল্প সময়ের জন্য নিতে হবে, স্পেশালি যখন বুলিশ মার্কেট থাকবে। বিয়ারিশ মার্কেটে লোন নেওয়া যাবেই না, এটা আমরা মনে করি। এবং সব সময় নতুন বিনিয়োগকারীর ক্ষেত্রে তার ইনভেস্টেবল ফান্ডের অ্যাট লিস্ট একটা পার্সেন্টেজ তাকে আইডল রাখতে হবে, যে কোনো মানে ক্রাইসিস সিচুয়েশনে সেই ফান্ডটা যাতে ব্যবহার করতে পারে। স্পেশালি ডাউন মার্কেটের ক্ষেত্রে যখন মার্কেটটা বটম পয়েন্টের কাছাকাছি থাকে, বর্তমান সময় যদি আমরা বিবেচনা করি, সেক্ষেত্রে ফার্দার ইনভেস্টমেন্ট করে তার আবার কস্টিংটা যেন কিছুটা কমাতে পারে, এবং পরবর্তীতে যখন মার্কেট বুলিশ ট্রেন্ডে যাবে খুব দ্রুত তার লসটাকে রিকভার করতে পারবে। ফাইনালি আমি বলবো যে যে কোনো বিনিয়োগ করার ক্ষেত্রে অনেক বেশি তথ্য কালেক্ট করতে হবে, সেটা অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্ট ডিসিশনটা নিতে হবে। প্রত্যেক ইনভেস্টমেন্টে ঝুঁকি আছে এটা মনে করতে হবে, এবং ঝুঁকির পরিমাণটা কোন কোন সিকিউরিটির কি লেভেলে আছে সেটা অ্যানালাইসিস করে বিনিয়োগ করলে মানে নতুন বিনিয়োগকারী হিসেবে আমি মনে করি যে তার বিনিয়োগ থেকে মাধ্যমে সে রিটার্নটা ম্যাক্সিমাইজ করতে পারবে। থ্যাংক ইউ। এবার আমি মিস্টার মোহাম্মদ মনিরুজ্জামান সিএফ এর কাছে জানতে চাইবো যে রিস্ক এবং রিটার্নের মৌলিক বিষয়গুলো বোঝাটা বাজারে ইনফর্ম ডিসিশন মেকিং এর জন্য কেন এত গুরুত্ব? জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের যে মার্কেট পার্সপেক্টিভ এবং আমাদের যে কান্ট্রি পার্সপেক্টিভে সেখানে আমরা কমই ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট আছে, তবে যেটুকু আছে সেটুকুরও রাইট ব্যবহার আমাদেরকে আসলে নিশ্চিত করতে হবে। রিস্ক রিটার্ন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আমি যদি একটা ঝুঁকির মধ্যে পড়ে যাই, হ্যাঁ, তাহলে আমি সর্বস্ব হারাতে পারি। তো আমাদের এই মার্কেটের দুঃখের অনেক স্টোরি আছে, এবং এই যে মার্কেটের আমরা জানি যে দুটো বড় বড় র্যালি হয়েছিল 1996 2010। এই র্যালিগুলোতে অনেকেই বাজারমুখী হয়েছেন এবং তারা সর্বশান্ত হয়েছেন। ইভেন আফটার 2010 এই মার্কেটে অনেকেই চেষ্টা করেছেন এই মার্কেট ফেরত আসা বা নতুন করে অনেকে বিনিয়োগ করেছেন, এবং তাদের বেশিরভাগ লোকই এখানে তারা পুঁজি হারিয়েছেন, সিগনিফিকেন্টলি অনেকে হারিয়েছেন। তো রিস্ক অ্যান্ড রিটার্ন জিনিসটা এই জিনিসটা যদি আমরা ভিজুয়ালাইজ আসলে করা খুবই কঠিন, বাট কিছু কিছু সিম্পল টিপস আমরা যদি সাধারণের মাঝে পৌঁছে দিতে পারি বা আমরা যদি এগুলো প্রচার করি, তাহলে হয়তো বা সাধারণ মানুষজন একটু কেয়ারফুল হতে পারবেন। যেমন ধরেন যে একজনের সঞ্চয়ের যাবতীয় টাকা শেয়ার বাজারে এটা বিনিয়োগ করা ঠিক না। হ্যাঁ, মানে আমি হয়তো আমার আজীবনে চাকরি করে আমি 20 বছর 30 বছর চাকরি করে, হ্যাঁ, সাপোজ আমি 1 কোটি টাকা আমি এখানে সারপ্লাস ইনকাম একটা জমা করতে পেরেছি। এই পুরো টাকাটা আপনারা কখনোই স্টক মার্কেটে নিয়ে আসবেন না। স্টক মার্কেটে নিয়ে আসবেন এটা একটা পোর্শন, এবং আপনার আহ, আহ, মানে ডিস্ট্রেস টাইমের জন্য আপনার সাফিসিয়েন্ট একটা কুশন রেখেই আপনি একটা পোর্শন শুধুমাত্র স্টক মার্কেটে রাখবেন। আমি মনে করি যে 1/3 এর বেশি আসলে আপনার যেটা সঞ্চয় আছে সেটা বেশি স্টক মার্কেটে আনা একেবারেই ঠিক হবে না, যদি কিনা আপনি নতুন কোনো বিনিয়োগকারী হন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে মার্জিন লোন। মার্জিন লোন যে নতুন বিনিয়োগকারী আছেন, ইভেন আমার মনে হয় যে একজন বিনিয়োগকারী প্রথম 5 বছর, জীবনের প্রথম 5 বছর মার্জিন লোন ইউজ করাই ঠিক না। এই মার্জিন লোন ব্যবহারের ফলে এটা বিনিয়োগকারীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মার্কেটে। এই মার্জিন লোনের সঠিক ব্যবহার করা খুবই এটা দুরূহ এবং কঠিন কাজ। এই জিনিসটা আসলে আমরা ইভেন রেগুলেশনে আছে মাত্র কয়েকদিনের জন্য একটা প্রহিবিশন, বাট নতুন বিনিয়োগকারীদের জন্য এটা খুবই একটা রিস্কি একটা প্রোডাক্ট। এটা আপনারা পারতপক্ষে আপনারা এটা অ্যাভয়েড করুন। আচ্ছা, তারপরে আমরা আমাদের মার্কেটে দেখি যে অনেক রিটায়ার্ড পার্সন ইভেন ওনারা ওনাদের জীবনের পেনশনের সমস্ত টাকা নিয়ে আসেন মার্কেটে বিনিয়োগ করার জন্য।
এটা অত্যন্ত রিস্কি একটা ভেঞ্চার, বিকজ আপনার রিটায়ারমেন্ট লাইফে কিন্তু এই টাকাটা হারিয়ে ফেললে এটা আর রিকভার করার উপায় নাই। একজন ইয়াং ছেলে সে যদি টাকা 1 লাখ টাকা হারায় মার্কেটে, হ্যাঁ, সে তার বাকি জীবনে এটা রিকভার করে ফেলতে পারবে বা এটাকে একটা লার্নিং এক্সপিরিয়েন্স হিসেবে সেটা কাজে লাগাতে পারবে। কিন্তু একজন রিটায়ার্ড পার্সন তার একটা সঞ্চয়ের একটা সিগনিফিকেন্ট পোর্শন হারিয়ে ফেললে ওটা উনি আর কখনোই এখান থেকে আর রিকভার করতে পারবেন না। তো আমাদের যে ইনভেস্টেবল ফান্ড সেটার একটা পোর্শন আমাদেরকে অল্টারনেটিভ অ্যাসেট গুলোতে রাখতে হবে। এটা ফিক্সড ডিপোজিট হতে পারে, সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, যেরকম এখন খুব ভালো রেটেড ট্রেজারি বিল বন্ড এগুলো পাওয়া যাচ্ছে। তো তার যে ফিক্স ইনকাম যে সেগমেন্টের সেটা একটা পোর্শন ট্রেজারি বন্ডে ইনভেস্ট করা যেতে পারে। এবং আপনার সিগনিফিকেন্ট সারপ্লাস অ্যামাউন্ট থাকলেই সেটা আসলে ক্যাপিটাল মার্কেটে আসা উচিত। জীবনের পুরো সঞ্চয় কখনোই শেয়ার বাজারে ইনভেস্ট করা উচিত হবে না। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ইনফরমেশনের জন্য। আমরা এবার মিস্টার শহীদুল ইসলাম সিএফ এর কাছে জানতে চাইবো, ওয়ারেন বাফেট, চার্লি মাঙ্গারের মতন যারা সফল বিনিয়োগকারী আছেন তারা ভ্যালু ইনভেস্টিং এর যে কৌশলটা ব্যবহার করে সফল হয়েছিলেন, এই কৌশলটা কি আমাদের বাজারের জন্য প্রযোজ্য কিনা অথবা কি হবে? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে মিস্টার বাফেট, মাঙ্গার, তাদের যে ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ, এইটা কি আমাদের মতো মার্কেটে এটা অ্যাপ্লিকেবল কিনা? আনসার ইজ ইয়েস। এইটা হচ্ছে বেসিক্যালি ইটস অ্যাপ্লিকেবল এভরিওয়্যার। এখন রুল অফ ফিজিক্স যেরকম অ্যাপ্লিকেবল এভরিওয়্যার অন আর্থ, এইরকম রুল অফ ইনভেস্টিং ইজ অলসো অ্যাপ্লিকেবল, সেম প্রিন্সিপল ইজ অ্যাপ্লিকেবল এভরিওয়্যার। এখন জিনিসটা হচ্ছে হয়তো আমাদের দেশে মার্কেট হচ্ছে লেস এফিশিয়েন্ট, আমাদের দেশের মার্কেট হয়তো লোকজন একটু লেস সফিস্টিকেটেড, এই কারণে আমাদের মার্কেট হয়তো অতটা ফান্ডামেন্টালি বিহেভ করে না। বাট ইন দ্য লং রান, only thing that matters for investing, especially equity investing, যেগুলো মিস্টার বাফেট বা মিস্টার মাঙ্গারের কথা যেটা আপনি বললেন, এই ইনভেস্টিং গুলো আইডিয়াটা হচ্ছে কি যে আপনি যখন ইনভেস্ট করেন বেসিক্যালি ইউ বিকাম ওনার অফ আ বিজনেস। দ্যাটস হোয়াট ইকুইটি সিকিউরিটি ইজ। স্টক মানে হচ্ছে বেসিক্যালি আপনি একটা কোম্পানির মালিকানা আপনি পাচ্ছেন। হ্যাঁ, তো কোম্পানির মালিকানা, এটা আমেরিকার কোম্পানির মালিকানা আর বাংলাদেশে তো সেম, এখানে তো কোম্পানি আছে, কোম্পানি তো প্রফিট করে। হ্যাঁ, কিন্তু ওনাদের যে বেসিস অফ দ্য ইনভেস্টিং সেটা হচ্ছে আপনি যে ব্যবসাটার মালিক হতে চান, এই ব্যবসাটা আপনি বোঝেন কিনা, এই ব্যবসাটা আপনি ওনারশিপ চান কিনা, এই ব্যবসাটা তো সেইটাই হচ্ছে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে আপনি যখন স্টক কিনেন, ইউ আর বেসিক্যালি বিকামিং ওনার অফ দ্য বিজনেস, পার্ট অফ দ্য ওনার অফ দ্য বিজনেস। এখন এই ব্যবসাটা বুঝতে হবে, ব্যবসাটা প্রফিটেবিলিটি বুঝতে হবে, আর রিটার্নটা কোথা থেকে আসে। আপনি যখন ইকুইটি ইনভেস্ট করেন বেসিক্যালি আপনার রিটার্নটা আসবে ইন দ্য ফর্ম অফ ডিভিডেন্ড, রাইট? সো এখন কথা হচ্ছে এই কোম্পানি ডিভিডেন্ড দিতে গেলে কি হতে হবে? কোম্পানি প্রফিট করতে হবে। কোম্পানি প্রফিট করতে গেলে কি করতে হবে? কোম্পানি সেলস করতে হবে। সে কোম্পানি আপনার একটা একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট অপারেট করে, একটা ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্ট অপারেট করে। তো আপনি বিশ্বাস করেন কিনা এই পার্টিকুলার ব্যবসাটা যেটা আপনি ওনারশিপ চাচ্ছেন, যার শেয়ার আপনি কিনতে চাচ্ছেন, সেই ব্যবসাটা এই ম্যাক্রো এনভায়রনমেন্টে বা এই কম্পিটিটিভ এনভায়রনমেন্টে ব্যবসা করতে পারবে কিনা, প্রফিট করতে পারবে কিনা, করে আপনাকে ডিভিডেন্ড দিতে পারবে, সেটাই হচ্ছে ইকুইটি ইনভেস্টমেন্ট। এখন কথা হচ্ছে যে অ্যাগেন আমরা যেহেতু আমরা উই আর মাইনরিটি শেয়ার হোল্ডার, আমরা একটা ব্যবসার মালিক হই কি করে? স্টক মার্কেটে গিয়ে শেয়ার কিনে। তো এখন কথাটা হচ্ছে যে শেয়ারটা আপনি কোন প্রাইসে কিনবেন। এখন আপনি ব্যবসাটা বিশ্বাস করেন, ইটস এ গুড বিজনেস, ইট উইল মেক প্রফিট, ইট উইল পে ইউ ডিভিডেন্ড, বাট দ্য কোশ্চেন ইজ আপনি কোন প্রাইসে কিনবেন। আপনি প্রাইসটা যেভাবে কিনতে হবে সেটা হচ্ছে যৌক্তিক দামে। অর্থাৎ আপনি আজ থেকে এই ব্যবসাটা যতদিন অপারেট করবেন, আপনি যে ডিভিডেন্ডটা পাবেন তার আজকের যে তার ভ্যালুটা, সেটি হচ্ছে একটা ব্যবসার ইন্ট্রিনসিক ভ্যালু। আপনি যদি মার্কেটে এর চেয়ে কম দামে পান আপনি কিনবেন, আর এর চেয়ে যদি অনেক বেশি হয় আপনি বিক্রি করবেন। দ্যাটস দ্য ফান্ডামেন্টাল, দ্যাট ওয়ার্কস এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। এটার মধ্যে কিন্তু কোনো ব্যর্থতা নেই। এখন আমাদের যেটা হচ্ছে, আমাদের দেশে বা ইভেন মিস্টার বাফেটও বলে, খোদ আমেরিকাতে ওনার দৃষ্টিতে 90% লোকজন এটা বুঝে না। এই যে ফিলোসফিটার কথা উনি বলেন, ওনার আমেরিকায় যদি 90% লোক তারা মনে করে যে স্টক কিনতেছে দাম বাড়ে, কেন বাড়ে? বলছে কিনতেছে এটা বাড়ে, তারপরে যখন বাড়ে, যখন বাড়তে থাকে সবাই আসে, কমতে থাকে সবাই প্যানিক। এখন এটা সারা দুনিয়াতে হয়, আমাদের দেশে একটু বেশি হয়, লোকজন এখানে মিছিল করে।
তো এইটি হচ্ছে প্রবলেমটা। হয়তো আমাদের এখানে আমেরিকা হয়তো 90% লোক বোঝে না, আমাদের দেশে হয়তো 95% লোক বোঝে না। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইনভেস্ট করতে গেলে এটা বুঝতে হবে। এইটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি ইউ উইল ডু অল সর্ট অফ থিংস। আপনি মতিঝিলে মিছিল করবেন, আপনি আন্দোলন করবেন, কিন্তু আপনি ব্যবসার মালিক যদি হতে চান, আপনি যদি সত্যি সত্যি বিশ্বাস করেন স্টক মার্কেট হচ্ছে মালিকানা আদান প্রদানের এক্সচেঞ্জ, মালিকানা আদান প্রদানের মার্কেট, তো সেই ব্যবসার আপনি মালিক হতে আসছেন, আপনি এখন সেই ব্যবসা আপনাকে বুঝতে হবে এবং সেটা যৌক্তিক দামে কিনতে হবে। দ্যাট ফান্ডামেন্টাল, দ্যাট ওয়ার্কস এভরিহোয়ার, এন্ড দ্যাট ইজ নট অ্যাবাউট ইকুইটি ইনভেস্টমেন্ট অফ কোর্স। অ্যান্ড আদার পার্ট অফ কোর্স ডেট ইনভেস্টিং, যেটা যেটা আপনি বন্ড বলেন, আপনি ব্যাংক এফডিআর বলেন, আপনি সেটা হচ্ছে আপনি ফিক্সড ইনকাম সিকিউরিটিজ, আপনি যাকে টাকাটা দিচ্ছেন সে টাকাটা আপনাকে ফেরত দেবে কিনা উইথ ইন্টারেস্ট, ঠিক আছে। এখন গভর্নমেন্ট সিকিউরিটিজের ক্ষেত্রে দ্যাট ইউ হ্যাভ অলমোস্ট 100% গ্যারান্টি গভর্নমেন্ট উইল গিভ ইট, আর অন্যদের ক্রেডিট রিস্ক আছে। সো দ্যাটস হোয়াট বেসিক। আসলে ইনভেস্টিং ইজ ভেরি ইজি, কিন্তু প্রবলেম হচ্ছে কি মানুষ ইন জেনারেল দে ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড। তারা মনে করে এটা অনেক কিছু আছে। নো নো, ইটস নাথিং। দিস টু ক্যাটাগরি অফ ইনভেস্টার্স, ইনভেস্টমেন্ট টুলস, এই দুটো ক্যারেক্টারিস্টিক্স, এবং মানুষ এই যে জিনিসটা এত সিম্পল, এটা মিস্টার বাফেট বলে। এই কারণে মানুষ মনে করে যে না, এটা নিশ্চয় অনেক কিছু আছে। তো অনেক কিছু এক্সপ্লোর করতে গিয়ে তারা এই বেসিক জিনিসটা ভুলে যায় এবং দে মেক মিস্টেকস। ধন্যবাদ। এইবার আমরা জনাব রেজাউল করিম স্যারের কাছে জানতে চাইবো যে যখন ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন এখনকার মতো অনেক খারাপ থাকে বা নেগেটিভ ট্রেন্ডে থাকে, মার্কেট সেন্টিমেন্টস নেগেটিভ থাকে, তখন বিনিয়োগকারীদের কি কৌশল অবলম্বন করা উচিত বিনিয়োগে ভালো করার জন্য? থ্যাংক ইউ সো মাচ। তো বর্তমানে যে আমাদের ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর আছে, সেখানে হয়তো বা মার্কেট নিয়ে অনেক ক্ষেত্রে এই কমিশনের ইনিশিয়েটিভ নিয়ে প্রশ্ন করা হচ্ছে, কিন্তু মার্কেটের এই সিচুয়েশনের জন্য ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর স্পেশালি হাই ইন্টারেস্ট হলে রেট হইলে মানে মার্কেটে টাকা যাবে ক্যাপিটাল মার্কেট থেকে, স্বাভাবিক অটোমেটিক্যালি ক্যাপিটাল মার্কেটে ডিমান্ড কমে যাচ্ছে। হাই ইনফ্লেশন রেট, মানুষ সেভিংস কম করতেছে, ইনভেস্টমেন্টও কম করতেছে। ইনভেস্টমেন্ট করলে নতুন ইনভেস্টর আসতো, আমাদের পটেনশিয়াল ইনভেস্টর সেইভাবে আসতেছে না। এবং থার্ড, যদি আমি দেখি যে এক্সচেঞ্জ রেট যদি ফ্লাকচুয়েশন রিস্ক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট অনেকটাই কমে যায়। আমরা যদি বিগত 2-3 বছর দেখি, তখন আমাদের ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কিন্তু ডাউনওয়ার্ড ট্রেন্ড। এই ধরনের সিচুয়েশনে আমাদের যেহেতু মানে রিটেল বেস মার্কেট, আমাদের কোনো রিসার্চ নাই, তবে আমাদের একটা ধারণা যে আমাদের 80% রিটেল ইনভেস্টর, 20% ইনস্টিটিউশনাল ইনভেস্টর এই সিচুয়েশনে বেটার রোল প্লে করতে হবে। এবং আমাদের মনে করি যে বর্তমানে অনেক সিকিউরিটিজ আন্ডার ভ্যালু, এই সিচুয়েশনে আন্ডার ভ্যালু সিকিউরিটিজ যেগুলো আছে, স্পেশালি যদি যাদের আমাদের মার্কেটে কিন্তু ওয়ার্ল্ডের অনেক দেশের মার্কেটের থেকে ডিভিডেন্ড রিড অনেক বেশি, ইন্টারেস্টেড বেশি থাকার কারণে আমাদের মার্কেটের থেকে মানে ডিভিডেন্ড ইল্ড বেশি থাকার পরেও আমাদের এখানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বলেন এবং লোকাল ইনভেস্টমেন্ট বলেন সেইভাবে হচ্ছে না। তো এই সিচুয়েশনে আমরা মনে করি যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে তাদেরকে বেটার রোল প্লে করতে হবে এবং তাদেরকে ভ্যালু ইনভেস্টিং এ যেতে হবে। আমাদের ভাই বললেন যে ভ্যালু ইনভেস্টিং বাংলাদেশের জন্য খুবই অ্যাপ্লিকেবল, কারণ আমরা যদি গুড ফান্ডামেন্টাল সিকিউরিটিজ যেগুলোর ফেয়ার ভ্যালু মার্কেট প্রাইসের থেকে দেখা যায় ফেয়ার ভ্যালু অনেক বেশি আছে, এখন মার্কেট প্রাইস অনেক কম, এই ধরনের মানে আন্ডার ভ্যালু সিকিউরিটিজে আমাদেরকে এখন ইনভেস্টমেন্টে যাইতে হবে। সেই ক্ষেত্রে আমাদের নতুন যে পটেনশিয়াল ইনভেস্টর যারা আছে তারা যদি মার্কেটে আসে, অ্যাজ ওয়েল এস আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে, ব্যাংকের আপনার সলোতে তার ক্যাপিটালের 25% ইনভেস্ট করতে পারে, কনসোলিডেটেড 50% করতে পারে, এদের বর্তমানে এভারেজ ইনভেস্টমেন্ট 15% এরও কম। এদের কিন্তু প্রচুর গ্যাপ আছে এবং ইনস্টিটিউশন হিসেবে তারা যদি অনেক বেশি অ্যানালাইসিস করে একটা ইনভেস্টমেন্টে আসে, সাপোর্টিং রোল প্লে করে, তাহলে কিন্তু আমাদের বাজারে যারা রিটেল ইনভেস্টর আছে, তারা যারা সাইডলাইনে আছে, তারাও ইনভেস্টমেন্টে আসবে। তো আমরা বর্তমানে মনে করি যে এই সিচুয়েশনে আমাদের উচিত মানে ইনভেস্টরদের একটু ধৈর্য ধারণ করা এবং যাদের কাছে আইডল ফান্ড আছে তাদেরকে মানে ওভার ভ্যালু না আন্ডার ভ্যালু সিকিউরিটিজ যেগুলো আছে সেগুলাতে ইনভেস্টমেন্ট করা, এবং যাদের একটু কস্টিং বেশি আছে, এখন প্রাইস অনেক কারেকশন হয়েছে, সেখানে ইনভেস্টমেন্ট করে এভারেজ কস্টিংটা কমিয়ে নেওয়া আসে। এবং বর্তমান কমিশন বিভিন্ন ধরনের রিফর্ম করতেছে, আমরা আশাবাদী যে এই রিফর্মের রেজাল্ট খুব দ্রুতই আমরা মার্কেটে দেখতে পারবো। এবং সেখানে আমরা মনে করি যে বর্তমান সময়ে বিনিয়োগকারীদের অনুরোধ করবো রিসার্চ বেস ইনভেস্টমেন্ট করার জন্য এবং ধৈর্য নিয়ে ইনভেস্টমেন্ট করার জন্য এবং লং টার্ম ইনভেস্টমেন্ট করার জন্য। কারণ ইনভেস্টরের কাজ সে
ডেলি ট্রেড করা না। ডেলি ট্রেড করতে গেলে কতটা ক্ষতি হয় একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। একটা টার্ম আছে চার্নিং। চার্নিং হইলো যে ব্রোকারেজ কমিশন ম্যাক্সিমাইজ করার জন্য, মানে ব্রোকার ফার্মের যারা অথরাইজ আছে তারা বেশি বেশি ট্রেড করে। দেখা গেল দুইজন বিনিয়োগকারী অ্যাকাউন্ট ওপেন করলো, 10 লাখ টাকা করে ইনভেস্ট করলো। তো একজন চিন্তা করছে আমি 2-3 বছরের জন্য ইনভেস্ট, একবারই সে কিনলো, 0.5 যদি কমিশন নেয় তাহলে তার 10 লাখ টাকায় হয়তো 5,000 টাকা কমিশন দিল। এবং আর একজন বিনিয়োগকারী 1 বছরে 10 বার কিনছে, 10 বার বিক্রি করছে, তার টার্নওভার হয়েছে 2 কোটি। 2 কোটিতে সে 1 লাখ টাকা ব্রোকারেজ কমিশনে দিল। 10 লাখ টাকার 1 লাখ টাকা, দেখেন যে 10% রিটার্ন। আরেকজনে দিচ্ছে হইলো 5, মানে আপনার 5,000 টাকা। এখানে 95,000 টাকা রিটার্ন ম্যাক্সিমাইজ করতে পারে শুধু কম ট্রেড করে। এই জন্য ইনভেস্টরদের এই জিনিসগুলো বুঝতে হবে যে আমি কম ট্রেড করব এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ করব, তাহলে কিন্তু সে রিটার্নটা ম্যাক্সিমাইজ করতে পারবো। এইটাই আমি আমাদের দেশের যারা ইনভেস্টর আছে তাদেরকে অনুরোধ করব যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আপনি ডিসিশন নেন এবং যেগুলা আন্ডার ভ্যালু আছে সেগুলাতে ইনভেস্ট করেন, এবং তার মাধ্যমে আমরা আশাবাদী যে অনেকটাই রিটার্ন ম্যাক্সিমাইজ করতে পারবো। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। আমি এবার মিস্টার মনিরুজ্জামান সাহেবের কাছে জানতে চাইবো যে মার্কেট ইন্টারমিডিয়ারিরা আরো বেটার রিস্ক ম্যানেজমেন্ট টুল কিভাবে বিনিয়োগকারীদের জন্য উপস্থাপন করতে পারে, যাতে তারা আরো বেশি ইনফর্ম ডিসিশন মেকিং করতে পারে এবং তাদের ফাইন্যান্সিয়াল সেটব্যাকটা থেকে রিকভার করতে পারে। মার্কেট ইন্টারমিডিয়ারি বলতে যদি বড় প্রতিষ্ঠানগুলোর দিকে তাকায় তাহলে সব থেকে আমার মনে হয় যে বড় সেট অফ অর্গানাইজেশন গুলো হচ্ছে যে স্টক ব্রোকার, তারপরে আছে মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো স্টক ব্রোকাররা কিভাবে রিস্ক মিটিগেশন হেল্প করতে পারে? সব থেকে বড় যারা ইনফ্লুয়েন্স করতে পারে তারা হচ্ছে আমাদের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ হিসাবে যারা আছেন, ওনারা কাস্টমারদের সাথে সরাসরি কথা বলেন। তো ওনাদের যে লার্নিং স্কিল, অ্যাবিলিটি, মার্কেট সম্পর্কে তাদের ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং, কোম্পানিগুলো সম্পর্কে তাদের ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসগুলো যত বেশি বৃদ্ধি পাবে তারা তত ভালো অ্যাডভাইস কাস্টমারদেরকে দিতে পারবে। প্লাস হচ্ছে যে কেউ যদি আসলে ইনভেস্টিং আর ট্রেডিং, হ্যাঁ ট্রেডিং জিনিসটা হচ্ছে যে ফ্রিকোয়েন্ট ট্রেডিং আর কি, এভরিডে বাই সেল। তো এই ট্রেডিং কেউ যদি করতেই চান তাহলে এটার কিছু রিস্ক ম্যানেজমেন্ট, কিছু নর্মস আছে, যেরকম স্টপ লস একটা বহুল প্রচলিত একটা শব্দ। জিনিসটা সহজ মনে হলেও আসলে প্র্যাকটিক্যালি এটা ট্রেডাররা তাদের লাইফে এটা ইমপ্লিমেন্ট করতে পারেন বা কাস্টমাররা কমই এটা ইমপ্লিমেন্ট করতে পারেন। মনে হয় যে 10% কমছে, আচ্ছা কালকে মনে হয় বেড়ে যাবে, হ্যাঁ তারপরে হচ্ছে এটা এরকম করতে করতে 15% কমে যায়, 15% করলে আচ্ছা তো অনেক কমে গেছে, এখন কি বেচা ঠিক হবে? এটা দেখতে দেখতে দেখা যায় 30% কমে গেছে। সো এই যে এই প্রোক্রাস্টিনেশন, ডিলে করা, এই জিনিসটা এটা পারা যায় না এটা। সো রিস্ক ম্যানেজমেন্ট শুড বি মেকানিক্যাল, হ্যাঁ অনেকটা রোবটের মতো ইমোশনাল লেস হয়ে রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়। আর ব্রোকারেজের মার্জিন লোন যারা দেন বা ক্লায়েন্ট যারা নেন, ব্রোকার কোন স্টক কিনতে দিচ্ছে, কোন ক্লায়েন্টকে কোন স্টক কখন কিনতে দিচ্ছে সেটার উপর নির্ভর করে। একটা পোর্টফোলিও যার রিস্ক টেকিং অ্যাবিলিটি নাই তাকে অবশ্যই একটা রেস্ট্রিক্টেড একটা লিস্ট তার জন্য থাকা উচিত, যাতে সে তার কখনো বেশি রিস্ক ঝুঁকির মধ্যে না পড়ে। মার্চেন্ট ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট রিলেটেড যদি বলা হয় যে মার্চেন্ট ব্যাংকের ডিসক্রিশনারি ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট আছে। সো ডিসক্রিশনারি অ্যাকাউন্টের মাধ্যমে মার্চেন্ট ব্যাংকাররা নিজেরাই ক্লায়েন্টের ফান্ড ম্যানেজ করে। তো যারা নতুন এসেছেন বাজারে বা যাদের আসলে হাতে সময় নেই বা যারা মনে করেন যে না তার ফান্ডের একটা অংশ হয়তো বা একটা মার্চেন্ট ব্যাংকার ম্যানেজ করতে পারে, তারা সেই সার্ভিসটা আউটসোর্স করতে পারে। এরকম আমাদের রোগ হলে তো আমরা ডাক্তারের কাছে যাই, তো আমাদের স্টকের ডাক্তার যারা আছে তাদের কাছে আমাদের আসলে স্টকের পরামর্শের জন্য যেতে হবে। আর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, দে আর অলসো প্রফেশনাল ফান্ড ম্যানেজার্স। পৃথিবীর বাইরে ইভেন আমাদের নেবারিং কান্ট্রিতেও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে সিগনিফিকেন্ট তারা রোল প্লে করে, এবং ওদের দেশে কিন্তু ইনভেস্টররা এই অ্যাসেট ম্যানেজারদের কাছেই যায়, মিউচুয়াল ফান্ড কিনেই তারা তাদের জীবনের প্রথম ইনভেস্টমেন্ট গুলো করে। ইভেন আমি আমার ব্যক্তিগত জীবনে আমার প্রথম ইনভেস্টমেন্ট আমি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করেছিলাম। তো এটা অনেকটা কম ঝুঁকির। এখানে মিউচুয়াল ফান্ড ম্যানেজারদের কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়ে ফান্ড গুলো ম্যানেজ করতে হয়। তারা
ডিস্ট্রিবিউশন রিস্কটা ডিস্ট্রিবিউট করতে হয়, ডাইভার্সিফাই করতে হয়। স্টকে সিঙ্গেল স্টকে 10% বেশি কিনতে পারেন না, সেক্টরাল একটা লিমিট আছে। প্লাস হচ্ছে তাদের একটা ওভারঅল সুপারভিশন থাকে ট্রাস্টির সাইড থেকে এবং এসএসসির পক্ষ থেকে। তো এর ফলে এটা একটা বেটার স্ট্রাকচার্ড ওয়েতে জিনিসটা ম্যানেজ হয়। তো এখন ইনভেস্টরের কাছে তো এই যে এতগুলো চয়েস, তো কোন চয়েসটা ইনভেস্টর নেবেন? ইনভেস্টরকে অবশ্যই একটা রিসার্চ করতে হবে যে আসলে কোন ফান্ড ম্যানেজার কিরকম পারফর্ম করছে, তার হিস্টোরিক্যাল রেকর্ড কি। আজকে বা 3 মাসের বা 6 মাসের হিস্টোরিক্যাল রেকর্ড না, বরং এটা ইট শুড বি লং টার্ম। বাইরের বিশ্বে এগুলো 15-20 বছর, মানে অ্যাটলিস্ট 10 ইয়ার্স তারা একটা ইনভেস্টমেন্ট হরাইজন অ্যাসেসমেন্ট পিরিয়ড দেখে। বিকজ একটা সাইকেলে একটা ফান্ড ম্যানেজার ভালো করে, আরেকটা সাইকেলে আরেকটা ফান্ড ম্যানেজার ভালো করে, কেউ বুল মার্কেটে ভালো করে, কেউ বিয়ার মার্কেটে ভালো করে। সো একটা ফান্ড ম্যানেজার যখন একটা বুল এবং বিয়ার সাইকেলে মার্কস দিয়ে যায়, তখনই আসলে তার রিয়েল ম্যাচুরিটিতে আসে। তো যারা আমরা ইনভেস্টর হিসেবে আমরা ফান্ড ম্যানেজারকে যখন অ্যাসেস করবো, তখন তার লং টার্ম একটা হরাইজনে সে কিরকম পারফর্ম করেছে সেটা দেখবো। এবং যারা ভালো করেছেন, যার ইনভেস্টমেন্ট ফিলোসফিটা সলিড, আমার কাছে মনে হয় যে আমার সাথে রাইটলি অ্যালাইন, আমি তার কাছে ফান্ড রাখবো। ধন্যবাদ। চমৎকার উপস্থাপনা এবং আমাদের জন্য গাইডলাইন। ধন্যবাদ মনির ভাইকে। এরপরে শহীদুল ইসলাম ভাইয়ের কাছে জানতে চাইবো আমরা, এই যে ফ্রডুলেন্ট স্কিম গুলি যে হয় বা মার্কেট ম্যানিপুলেশন থেকে বিভিন্ন সময় আমরা প্রিজিউম করি যে দেয়ার মাইট বি সাম মার্কেট ম্যানিপুলেশন, এরকম সিচুয়েশনে বিনিয়োগকারীরা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবেন বিভিন্ন স্ক্যাম থেকে বা ম্যানিপুলেশনের দিয়ে? এইটা ভাই, এটা যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিনিয়োগকারীদেরকে বুঝতে হবে যে তারা কি করতেছেন, রাইট? আপনি যখন স্কিম, একটা ফ্রডুলেন্ট স্কিম হতে পারে ইনভেস্টমেন্ট ভেহিকল। আপনি হয়তো একটা মিউচুয়াল ফান্ড কিনলেন, যেটা মনির সেটা বললেন। এখন এইটা আপনাকে বুঝতে হবে মিউচুয়াল ফান্ড কি। আর একটা মিউচুয়াল ফান্ড বা যে কোনো একটা ইনভেস্টমেন্ট ভেহিকলের যেটা হয়, সেটা আন্ডারলাইং অ্যাসেট থাকে। এই পার্টিকুলার মিউচুয়াল ফান্ডটা কিসে ইনভেস্ট করছেন, তো এইটা যদি আপনি বুঝতে পারেন যে এই ভেহিকলটাতে আপনি ইনভেস্ট করতেছেন, তার আন্ডারলাইং সিকিউরিটিজ কি, তারা কি হোল্ড করে, তারা কিসে ইনভেস্ট করে, সেগুলোর উপর যদি আপনার কনফিডেন্স থাকে, only then you invest. You don't invest in a mutual fund because it's a mutual fund. আপনাকে দেখতে হবে যে আন্ডারলাইং কি আছে। আপনি যদি ডিরেক্ট ইকুইটিতে ইনভেস্ট করেন, অ্যাজ আই সেড বিফোর, আপনাকে ব্যবসাটা বুঝতে হবে, সেই ব্যবসাটা আপনি বিশ্বাস করেন কিনা। এখন আমাদের মতো দেশে হয় কি, আমাদের দেশের মতো ফ্রন্টিয়ার মার্কেটে অনেক কোম্পানি আছে যেগুলো লিস্টেড হওয়া উচিত ছিল না, অনেক মিউচুয়াল ফান্ড আছে যেগুলো থাকা উচিত ছিল না, অ্যাবসলিউটলি নন কমপ্লায়েন্ট। তো এগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এখন আমাদের দেশের তো ঘাটতি আছে, আমাদের রেগুলেটরি ঘাটতি আছে, আমাদের গভর্নেন্সের ঘাটতি আছে, আইনের শাসনের ঘাটতি আছে। আমাদের মতো দেশের মানুষকে আরো বেশি সচেতন হতে হবে। এখন অফকোর্স আমাদের জার্নি, আমরা হয়তো ইনশাল্লাহ আগায় যাব, কিন্তু কথা হচ্ছে এখানে ইনভেস্টরদের নিজের জাজমেন্টকে, নিজের আন্ডারস্ট্যান্ডিংকে এটা বেশি অ্যাপ্লাই করতে হবে। এবং এইখান আপনি যেটা বললেন, যে কোনো স্কিম বোঝার সবচেয়ে বড় কথা হচ্ছে ইট হ্যাজ টু মেক সেন্স টু ইউ। হ্যাঁ, এই জিনিসটা, এটা আপনি ব্যবসার ক্ষেত্রে, বিজনেস হ্যাজ টু মেক সেন্স টু ইউ। ভেহিকলের ক্ষেত্রে আন্ডারলাইং ইনভেস্টমেন্ট হ্যাভ টু মেক সেন্স টু ইউ। আপনি কোন মিউচুয়াল ফান্ডে কারো ইনভেস্ট করা উচিত না, ওর আন্ডারলাইং সিকিউরিটিজ কি আছে, ও যে বন্ডে ইনভেস্ট করছে বন্ডের টাকা ফেরত আসবে কিনা, যে স্টক ইনভেস্ট করছে এগুলো প্রপার কোম্পানি কিনা। হ্যাঁ, কারণ এখানে যেরকম আমাদের দেশে অনেক পুর কোয়ালিটি কোম্পানি আছে, অনেক মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে এই ধরনের ইনভেস্টমেন্ট আছে। তো সুতরাং এই বোঝাটা ইম্পর্টেন্ট। আর অফকোর্স আরো আপনার ফ্রডুলেন্ট স্কিম বা এগুলো বোঝার জন্য যেটা ইম্পর্টেন্ট, আপনি ইভেন ব্রোকারে যে ইফ ইউ মেইনটেইন অ্যান অ্যাকাউন্ট, রেজাল্ট কিছুটা টাচ করছেন, যেটা আপনার কমিশন, আপনার এই ট্রাই টু এনশিওর যে অ্যাটলিস্ট আপনার সিকিউরিটিসটা ঠিক থাকবে, আপনার ব্রোকারেজ অ্যাকাউন্ট। বাট অ্যাগেইন এখানে ইনভেস্টরদের জাজমেন্ট অ্যাপ্লিকেশন ব্যাপার আছে, তাদের ক্যাপিটাল অ্যাডেকুয়েসি, তাদের এখানে ইন্টারনাল গভর্নেন্স, তাদের এগুলো দেখতে হবে। অনেক ধন্যবাদ। আমরা এবারে জনাব রেজাউল করিম সাহেবের কাছে জানতে চাইবো যে সাস্টেনেবল ফাইন্যান্স এনশিওর করার জন্য বাংলাদেশের যারা এসআরওস আছেন, সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন বা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, আমাদের রেগুলেটরি বা অন্য যারা রেগুলেটরি, অন্য ফাইন্যান্সিয়াল সেক্টর, অন্য রেগুলেটরি বডি, তাদের কি করণীয়?
সাস্টেনেবল ফাইন্যান্সটাকে অর্জন করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের সাস্টেনেবল ফাইন্যান্স বাংলাদেশের জন্য খুবই জরুরি, কারণ আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যদি আমরা অ্যাচিভ করতে চাই তাহলে আমাদের হিউজ ইনভেস্টমেন্ট দরকার, এবং সেখানে ইনভেস্টমেন্টটা হবে সেই ইনভেস্টমেন্টের থেকে যে রিটার্ন গুলো আসবে এটা যেন সোশ্যাল বেনিফিট থাকে, এনভায়রনমেন্ট বেনিফিট থাকে, ফাইন্যান্সিয়াল বেনিফিটের পাশাপাশি, তাহলেই আমাদের এটা সাস্টেনেবল হবে। তো আমাদের সাস্টেনেবল ফাইন্যান্সিং করতে গেলে একটা বড় অংশ আমরা মনে করি যে ক্যাপিটাল মার্কেট থেকে এটা করার সুযোগ আছে, স্পেশালি আপনার আমাদের যে সব ফিক্সড ইনকাম সিকিউরিটি ইস্যুর মাধ্যমে গ্রিন বন্ড, ব্লু বন্ড, আমাদের কিন্তু মানে আপনার ওশিন গোয়িং প্রচুর অ্যাক্টিভিটিস আছে, স্পেশালি সেখানে কিন্তু আমাদের ব্লু বন্ড ইস্যু করে ফাইন্যান্সিং করার প্রচুর সুযোগ আছে। আপনি জানেন যে বাংলাদেশে যে এক্সপোর্ট ইম্পোর্ট হয় এটার কিন্তু 95% হয় সমুদ্র পথে, এবং সেখানে আমাদের যে শিপিং কর্পোরেশন আছে তারা কিন্তু গ্রিন বন্ড ইস্যু করে যদি আরো বেশি শিপ কিনতে পারে তাহলে কিন্তু প্রচুর এখানে সুযোগ আছে। আমাদের যে কোস্টাল এরিয়াতে যেসব অ্যাক্টিভিটিস আছে সেখানেও কিন্তু আপনার ব্লু বন্ড ইস্যু করে ফাইন্যান্সিং করতে পারে, ট্যুরিজমে প্রচুর সম্ভাবনা আছে। আমাদের কিন্তু এই যে মানে গভীর সমুদ্র বন্দর সহ মানে যে সমুদ্র আছে সেখানে আমাদের প্রচুর রিসোর্স আছে, স্পেশালি এই যে মাছ ধরার যে ট্রলার, আমাদের এই ট্রলারে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট দরকার, কারণ এই ট্রলার গুলা কিন্তু ধরেন যে আপনার গভীর সমুদ্রে যে আমাদের টুনা ফিশ ধরার সুযোগ আছে সেটা পারতেছে না, এখানে হিউজ ইনভেস্টমেন্ট করতে পারে। স্পেশালি আমাদের যেসব আমাদের ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু আমরা মোটামুটি এখন লিডিং পজিশনে, আরএমজি তে আমাদের যে ফ্যাক্টরি গুলো আছে সেগুলা কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। তো পাশাপাশি বর্তমান কমিশন এই সবকিছু মিলেই কাজ করতেছে যে আমাদের যে দীর্ঘমেয়াদী অর্থায়ন সেটা পুঁজিবাজার থেকে যেতে হয়, এবং সেখান থেকে ধরেন যে ডেট সিকিউরিটি ইস্যুর মাধ্যমে যাতে এই ফাইন্যান্সিং গুলো করতে পারে। বর্তমান কমিশন এসেই কিন্তু স্যারের একটা বক্তব্যের উদাহরণ দেবো যে স্যারে প্রথমে বক্তব্যে বলছিল যে আমরা যা কিছু করবো 360 ডিগ্রিতে দেখে করব। প্রথমে আমি এটা শোনার পরে আমি একটু বুঝি নাই, পরে চিন্তা করে দেখলাম যে এটা স্যারে বুঝাইছে যে আমি এইদিকে তাকাইলাম, সামনে দেখতে পারতেছি, আমার পিছনে দেখতেছি না, সাইডে দেখতেছি না। এইটা দেখতে গেলে আমাদের যারা স্টেক হোল্ডার আছে বাজারে, আমরা এজ এ টিম হিসাবে কাজ করি, সেখানে আমরা রেগুলেটর আছে, আমাদের সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন আছে, আদার্স ইন্টারমিডিয়ারিজ আছে, আমাদের ইনভেস্টর আছে, সবার সাথে মিলে টিম হিসাবে কাজ করব। কোনো কাজ করতে গেলে, যে কোনো রিফর্ম করতে গেলে তাদের সাথে ডিসকাশন করব, তাদের সাথে মতামত শুনবো, শোনার পরে আমরা কাজ করব, যে কাজটা করলে আমাদের এই সিকিউরিটি রিলেটেড লস রুলস রেগুলেশন ভবিষ্যতে আমরা যেগুলো প্রণয়ন করব সেগুলোর জন্য সাস্টেনেবল হয়, যে আমি আজকে করলাম 6 মাস পরে আবার অ্যামেন্ডমেন্টের দরকার যেন না পড়ে, একটু সময় নিয়ে করলেও এই জিনিসগুলো যাতে আমরা এইভাবে করতে পারি। আমরা মনে করি যে বাজারের গতিতে যদি আমরা চলতে দিতে পারি তাহলে আমাদের বাজারের প্রত্যেকটা ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সুশাসন বলেন, গভর্নেন্স বলেন, স্বচ্ছতা বলেন, জবাবদিহিতা বলেন, এটা নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত করার জন্য কয়েকটা ওয়ে আছে। এক, আমাদের ভালো রেগুলেশন থাকতে হবে। বর্তমান কমিশন সেই রেগুলেশন নিয়ে আশাবাদী আমরা কাজ করবে, সেখানে কিছু রিফর্ম হবে। সেকেন্ড, আমাদের করতে হবে যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর মানে আপনার যে অ্যাক্টিভিটিস হয় সেই অ্যাক্টিভিটিস আমরা যত বেশি অটোমেশন আনতে পারি। বর্তমান কমিশন এইটার উপর জোর দিচ্ছে যে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে আমরা যদি অটোমেশন করতে পারি সমস্ত কাজগুলোকে, তাহলে কিন্তু এখানে বলেন যে যত ধরনের অনিয়ম আছে 80% অটো কমে যাবে। একটা উদাহরণ দিই যে আমরা খুব শর্টলি ধরেন যে আইপিওর অ্যাপ্লিকেশন গুলো অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং সেই অ্যাপ্লিকেশনটা কোন স্টেজে আছে যারা অ্যাপ্লিকেশন করবেন তারা জানতেও পারবে, এবং কোনটা কত দিনের মধ্যে করতে হবে সেখানে বলা থাকবে। এই অটোমেশনটা যদি চলে আসে তাহলে এই যে যে আমাদের যে অ্যাপ্লিকেশন কমপ্লেক্সিটি আছে প্রসেসিং এ সেইটা অনেকটাই কমে আসবে। দেখা যাবে যে আমাদের যে বর্তমানে বিগত সময় যে ডেট সিকিউরিটি হয়েছে, একটু সময় নিতেছি, যে বন্ড অনেক বন্ড ইস্যু হয়েছে, সেই বন্ডের কিন্তু স্ট্যাটাস আমরা জানতে পারতেছি না, কেন আমাদের কোনো ডাটাবেজ নেই। বর্তমান কমিশন কিন্তু এটা নিয়ে কাজ করতেছে, হোপফুলি খুব শর্টলি আমরা একটা ডাটাবেজ দেখতে পারবো যেখানে ধরেন যে ইস্যুয়ার ডাটা এন্ট্রি দিবে, ট্রাস্টি এটা সার্টিফাইড করবে এবং কমিশন থেকে মনিটর করতে পারবে, এবং সেখান থেকে অনেক রিপোর্টিং অপশনও থাকবে, এবং সেখানে যার ইন্টারেস্ট ধরেন 3 মাস পরে দিন, 3 মাস পরে পেমেন্ট না করলেই রেস্ট পিরিয়ড থাকবে ধরেন 15 দিন, 15 দিন পরেই সিস্টেমের থেকে আমরা জানতে পারবো আর ডিফল্ট করছে, তখন কিন্তু আমরা সুপারভিশন মনিটরিং অনেক স্ট্রং করতে পারবো। এরকম আমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রে মানে রেগুলেটরি সাবমিশন যেগুলো আছে সেগুলো যদি আমরা অটোমেটেড করতে পারি, হার্ড কপি থাকবে না, তো আপনারা এই রিপোর্টিং করতে হবে অফিসের থেকে অনলাইনে করে দেবে, আমরা অনলাইনে চেক করে নিব। এই জিনিসগুলো
কমিশন চিন্তা করতেছে আগামীতে এই জিনিসগুলো আসবে। আমি মনে করি যে পুঁজিবাজার অ্যাক্টিভিটিজে যদি আমরা আস্তে আস্তে সবকিছু অটোমেশন করতে পারি, তাহলে কিন্তু আমরা আগামীতে অনেক বেশি এই পুঁজিবাজারের স্বচ্ছতা জবাবদিহিতা করতে পারবো। বর্তমান কমিশনের উদ্দেশ্য কিন্তু এইটাই যে আমরা সবকিছু নিয়ম মাফিক চলবে, আইনের মধ্যে চলবে। আমরা যদি এই সবকিছু রিফর্ম করতে পারি, স্পেশালি প্রাইমারি মার্কেট নিয়ে আমরা একটা কথা বলি যে প্রাইমারি মার্কেটে ধরেন যে পাবলিক ইস্যু রুলস নিয়ে কিছু অবজারভেশন আছে অনেকের, আমরা যে সব স্টেক হোল্ডারদের আলাপ করছি, সেখানেও কিন্তু কমিশন সেটা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে সেখানে ইনভলভিং পার্টিজ এর মধ্যে অ্যাক্টিভিটিস যাতে স্বচ্ছতা আছে সেটা দেখা হবে। সেখানে যেসব ডকুমেন্টারি এভিডেন্স গুলো সাবমিশন হয় সেখানে সেটার অ্যাকুরেসি যেন থাকে সেই বিষয়গুলো এনশিওর করা হবে। সেকেন্ডারি মার্কেট নিয়ে কমিশন খুবই আন্তরিক, এবং আপনি দেখবেন যে বর্তমান কমিশন আসার পরে সবচেয়ে বড় কাজ করছে যে সেকেন্ডারি মার্কেটের লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে গেলে আমাদেরকে মার্কেট ম্যানিপুলেশন মানে একদম ইলিমিনেট হবে বলবো না, তবে কমিয়ে নিয়ে আসতে হবে একদম আস্তে আস্তে, এবং আমাদের ইনসাইডার ট্রেডিং যেন না হয়, আদার ম্যাল প্র্যাকটিস যেন না হয়, সেটা করার জন্য আইনের শাসনটাকে এনশিওর করতে হবে। এবং সেখানে যারা এই ধরনের অ্যাক্টিভিটিস ইনভলভ হবে তাদেরকে আইডেন্টিফিকেশনের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এবং কমিশন প্রথমে একটা কাজ করছে, আমি কমিশনকে ধন্যবাদ দেব, দীর্ঘদিন আমরা এত বড় জরিমানা করতে সাহস পাইনি। এটা একটা মার্কেটে মেসেজ গেছে, এই মেসেজটা কেউ কেউ নেগেটিভলি নিয়েছে, কারণ আমি সার্ভে করে দেখেছি প্রায় 90% মানে লোকজন এটা খুবই হ্যাপি স্যাটিসফাইড। গুটি কয়েক কিছু লোকজন আছে এরা একটু সোশ্যাল মিডিয়া ইউজ করে বিভিন্ন ধরনের রিউমার ছড়ানোর চেষ্টা করছে। আমরা আশাবাদী যে দু একদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। সেকেন্ডারি মার্কেটে যদি স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা হয় আইনের শাসন ব্যবহারের মাধ্যমে, এবং আপনি জানেন যে আমাদের কিন্তু স্ট্রং সার্ভেলেন্স টিম এবং এক্সচেঞ্জের সার্ভেলেন্স টিম, আমি এটা একটু বলি তাদের জন্য ভালো হবে যে ভবিষ্যতের ডিরেকশন দিতে। আমাদের কিন্তু সার্ভেলেন্স 2 লেয়ারে হয়, অনলাইন সার্ভেলেন্স, রিয়েল টাইম চেকটা মনিটর করা হয়। সেখানে কিন্তু ওই সফটওয়্যারের মধ্যে 12 সালে নিলেও বিজনেস ইন্টেলিজেন্স মডিউল আছে, সেই বিজনেস ইন্টেলিজেন্স মডিউল দিয়ে ডিউরেশনের ডাটা অ্যানালাইসিস করে সেখান থেকে আমরা সাসপিশিয়াস ট্রানজাকশন ফাইন্ড আউট করতে পারি, এবং দিনেরটা পারি, 1 মাসেরটা পারি, 2 মাসেরটা পারি। সেখান থেকে আমরা কিন্তু সাসপিশিয়াস ট্রানজাকশন ফাইন্ড আউট করে সেখানে যদি কোনো প্রিমা ফেসি এভিডেন্স থাকে তার কানেকশনে আমরা ইনকোয়ারি ইনভেস্টিগেশনের মাধ্যমে দায়ী ব্যক্তি বের করে শাস্তির আওতায় নিয়ে আসতে পারি। এবং অফলাইনে সার্ভেলেন্সে সিস্টেমও করা হয় যে মানে অনলাইনের থেকে কোনো সাসপিশিয়াস ট্রানজাকশন ফাইন্ড আউট করলে আরো বেশি তথ্য কালেক্ট করে অফলাইনে প্রিমা ফেসি এভিডেন্স যদি থাকে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হয়। এবং আমাদের বর্তমান কমিশন ধরেন যে রিফর্ম নিয়ে কাজ করতেছে, হোপফুলি খুব শর্টলি আপনারা রেজাল্ট দেখতে পাবেন। এবং সেখানে স্পেশালি ধরেন রেগুলেটরি রিফর্ম হবে, ক্যাপিটাল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে রিফর্ম হবে, ডিসক্লোজার রিকোয়ারমেন্ট নিয়ে রিফর্ম হবে, ইনভেস্টরদের প্রোটেকশনের আরো বেশি যাতে এনশিওর হয় সেই ব্যাপারগুলো নিয়ে রিফর্ম হবে। সবকিছু মিলিয়ে আমরা মনে করি যে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে চাই, এক্সিস্টিং বিনিয়োগকারীদের অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যারা পটেনশিয়াল বিনিয়োগকারী আছে যারা আগামীতে পুঁজিবাজারে বিনিয়োগ করবে এবং পুঁজিবাজারের স্টেক হোল্ডার বিভিন্ন স্টেক হোল্ডার আসবে। আমাদের একটা প্রবলেম আছে যে আমরা খুব বেশি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের দিকে যেতে পারছি না, কারণ আমাদের স্কিল ম্যান পাওয়ারের খুব অভাব। এবং বর্তমান কমিশন আমি যতদূর জানি আসার পরে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য স্পেশালি কমিশনের এবং মার্কেটের ইন্টারমিডিয়েটের জন্য ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। আমরা আশাবাদী যে আগামীতে আমরা একটা ভাইব্রেন্ট পুঁজিবাজার দেখতে পাবো। থ্যাংক ইউ। অনেক বড় এরিয়া কভার করার জন্য বিশেষভাবে ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের প্রোগ্রামে, হয়তো আর একটা বা দুইটা প্রশ্নের মধ্যে আমরা আমাদের এই সেশনটা শেষ করতে চাইবো। জাস্ট আমি মনে করি লাস্ট কোয়েশ্চেন আমরা শহীদুল ইসলাম ভাইয়ের কাছে যদি জানতে চাই যে টেকনোলজি আমাদের বাজারের উন্নয়নে বা ডেভেলপমেন্টে কিভাবে উপকারী হতে পারে, স্পেশালি যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা আমাদের বাজারের জন্য কি পটেনশিয়াল উন্নয়নে কি ভূমিকা রাখতে পারে? মাহবুব ভাই, আসলে টেকনোলজির যে ইম্প্যাক্টটা অন দ্য মার্কেট, এইটার একটা প্যারাডাইম শিফট হয়ে গেছিল কি যখন আপনার আউটক্রাই ট্রেডিং থেকে অনলাইন ট্রেডিং হয়ে গেল। দ্যাট হ্যাজ বিন দ্য প্যারাডাইম শিফট। এরপরে যে টেকনোলজির যে আপনার ট্রেড সেটেলমেন্ট এগুলোতে জাস্ট ইমপ্রুভমেন্টটা মার্জিনাল। আমার দৃষ্টিতে টেকনোলজির সবচেয়ে বড় ইম্প্যাক্ট অন দ্য মার্কেট হচ্ছে মার্কেট এফিসিয়েন্সি। সেটা হচ্ছে বেসিকলি টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি মানুষকে যেটা করতেছে ইনভেস্টরদেরকে তারা যে তাদের যে ডিউ ডিলিজেন্স, তারা যে রিসার্চ, তাদের যে নলেজের জন্য দে গেট ইনফরমেশন অন দেয়ার ফিঙ্গার টিপস।
দ্যাটস দ্য মানে এইটা হচ্ছে অ্যাডভান্টেজটা that has made investing easy যদি if you want to do the proper research এখানেই হচ্ছে মানে টেকনোলজির সবচেয়ে বড় ইম্প্যাক্ট অন ইনভেস্টিং এন্ড অফকোর্স এটার ফ্লিপ সাইডও আছে এখন কেউ যদি মানে এই ধরনের চ্যাট গ্রুপ থেকে রিউমার বেস ট্রেডিং করে যে সিকিউরিটিজের যার ফেয়ার ভ্যালু 10 টাকা দাম বাড়তে বাড়তে হলো 70 টাকা একটা ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ বললো যেটা 200 টাকায় যাবে তারপরে এটা কিনা সো দ্যাট ইজ দ্য ফ্লিপ সাইড এন্ড এই জিনিসটা আমাদের প্রিভেন্ট করতে হবে টেকনোলজির দ্য গুড থিং অফ দ্য টেকনোলজি ইজ দ্যাট যেটা মানুষকে অ্যাওয়ারনেস মানুষের রিসার্চ মানুষের ইনফরমেশন যেটা একটা প্রুডেন্ট ইনভেস্টমেন্ট ডিসিশনে হেল্প করে যেমন আমরা উই আর অ্যাজ ইনভেস্টমেন্ট প্রফেশনাল মোস্ট অফ দ্য টাইম উই আর অনলাইন বিকজ উই ডু রিসার্চ উই সি আমরা যে কোম্পানিতে ইনভেস্ট করতেছি তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বিকজ এভরিথিং ইজ অনলাইন নাউএডেজ then we do a lot of Google search we do background search of the people like who are involved in that particular business আমাদের fixed income investment decision আমরা গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করি but we do a lot of research online মানে using টেকনোলজির আসলে অ্যাপ্লিকেশনটা এখানেই হওয়া উচিত একটা প্রুডেন্ট একটা ডিসিশন নিতে যে জিনিসটা যাতে ইম্প্যাক্ট করতে পারে আর আমি পার্সোনালি মনে করি অন্য টেকনোলজি গুলা যে লাইক এই যে আপনি ট্রেড সেটেলমেন্ট এগুলো যা হওয়ার হয়ে গেছে এখানকার ইমপ্রুভমেন্টটা মার্জিনাল হ্যাঁ কিন্তু আমাদের করতে হবে প্রমোট করতে হবে এইটাই যে গুড ইউজ অফ টেকনোলজি ফর এফিশিয়েন্ট অ্যান্ড প্রুডেন্ট ডিসিশন মেকিং অনেক ধন্যবাদ সবাইকে আমাদের প্যানেল ডিসকাশন যারা ছিলেন আমার সেশনটা এখনই শেষ করতে যাই অলরেডি আমরা অনেক বেশি সময় নিয়ে ফেলেছি সবাইকে ধন্যবাদ প্যানেলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর একটি সেশন আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি কমিশন চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ বক্তব্য প্রদান এবং আইএসকো ওয়ার্ল্ড ইনভেস্টর উইক 2024 এর শুভ উদ্বোধন ঘোষণার জন্য স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি Ladies and gentlemen, distinguished guests and valued investors. It is a great honor to welcome you to the opening of World Investor Week 2024. This week is an important occasion for us to reflect on the evolving landscape of investing and to empower ourselves as informed and resilient investors in an increasingly complex financial world. This year, we focus on three pivotal themes: technology, digital finance, and crypto assets, and sustainable finance. Technology and digital finance have transformed the investment landscape, making it more accessible than ever. However, while digital tools can enhance our investment decisions, they also come with risk. It is crucial that we take time to be informed, conducting thorough research, verifying the credibility of information we encounter. Remember, even reputable sounding influencers may have conflict of interest, and we must always approach investment advice with a discerning eye. By leveraging technology responsibly, we can create a long-term investment strategy that aligns with our goals. As we navigate the world of crypto assets, it is essential to recognize the regulatory landscape here in Bangladesh. Currently, cryptocurrencies are not officially recognized as legal tender, and the government has prohibited banks and financial institutions from engaging with them. Turning to sustainable finance, we recognize the growing importance of aligning our investment with our values. Whether it's environmental, social, or governance, ESG in investing, each opportunity must be evaluated on its own merits, ensuring it aligns with our personal investment goals and risk tolerance. Sustainable investing is not just a trend, it is a responsibility we carry toward our future. By prioritizing investments that contribute positively to society and the environment, we not only secure our financial futures, but also foster a more sustainable world. In addition to these themes,
we must prioritize fraud and scam prevention. Smart investors conduct independent research, avoid high-pressure sales tactics, and are skeptical of promises that seem too good to be true. Let us remember that patience and diligence are key in making sound investment decisions. We also need to foster investor resilience in times of economic uncertainty. Understanding the importance of diversification and maintaining an emergency fund can protect our investment from unforeseen shocks. By planning for life's unexpected challenges, we build more a secure financial future for ourselves and our families. Finally, let us not forget the basics of investing, recognizing the power of compound interest, planning for our future needs, and understanding the impact of fees can significantly influence our investment journey. As we embark on this week of learning and growth, I encourage each of you to participate actively in the events and discussions. Let's work together to create a more informed and resilient investment community in Bangladesh. Thank you, and let's make World Investor Week 2024 a resounding success. আমি আমাদের ইনভেস্টরদেরকে যেহেতু আমাদের সামনে অনেক ইনভেস্টর আছে, ওনাদের সামনে বাংলায় দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন পুঁজিবাজারের প্রধান সমস্যা আজকে আমাদের আস্থার অভাব, কারসাজি, গুজব, অনিয়ম ও দুর্নীতি পুঁজিবাজারের প্রধান সমস্যা, যার মাধ্যমে চরম আস্থাহীনতা বিরাজ করছে। সুশাসন এবং স্বচ্ছতা ছাড়া পুঁজিবাজারের শৃঙ্খলা ফিরবে না, এবং শৃঙ্খলা না ফিরলে আমরা কখনোই একটি সুরক্ষিত টেকসই পুঁজিবাজার তৈরি করতে পারবো না। কাজেই আপনাদের কাছে আমাদের অনুরোধ, ধৈর্য ধরে সুশাসন প্রতিষ্ঠার আমাদের এই যাত্রায় আপনারা সমর্থন করেন। এর মাধ্যমেই অদূর ভবিষ্যতে পুঁজিবাজার একটি ভালো এবং সুরক্ষিত জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়। এখন আমাদের মাঝে ধন্যবাদ জ্ঞাপন এবং সমাপনী বক্তব্য প্রদান করবেন ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশনের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মীর মোশাররফ হোসেন চৌধুরী। স্যারকে অনুরোধ করবো কিছু বলার জন্য। Good afternoon, everyone. World Investor Week is a week-long global campaign promoted by ISCO to raise awareness about the importance of investor education and promotion, and highlight the various initiatives of the securities regulator into critical areas. This important week starts from today. We are at the last stage of our opening ceremony. On behalf of Bangladesh Securities and Exchange Commission, I, Mir Mokhtar Hossain Choudhury, Executive Director, express my vote of thanks to you all. A special thanks to Chairperson World Investor Week 2024 opening ceremony, Mr. Khandakar Rashid Maksud, Chairman BSCC, for accepting our invitation and for being here with us today. I am also thankful to Mr. MD Mohsin Choudhury, Commissioner BSCC, for valuable space. I am also thankful to our Commissioner, Mr. Ali Akbar, and Mrs. Farzan Alalaru to join with us. I am also thankful to our participants. Of course, a big thank you goes to our ISCO representative, Ms. Chris Yeli Nathaniel, Director of ISCO Standards Development, CCF, for accepting our invitation and for being joined with us today. I am very much thankful Dr. Tawfiq Ahmed Choudhury, Director General, Bangladesh Academy for Securities Market, for informative keynote presentation. My sincere thanks to our respected panelists, Mr. Rezaul Karim, Executive Director, Bangladesh Securities and Exchange Commission, Mr. Mohammad
Moniruzzaman, CFA Managing Director of Prime Bank Securities Limited, Mr. Shahidul Islam, CFA, CEO at DIPV Asset Management Company Limited, Mr. Sheikh Maur Rahman, Director, Bangladesh Securities and Exchange Commission. I also vote of thanks to the participants from Dhaka Stock Exchange Limited, Chittagong Stock Exchange Limited, CDBL Central Depository Bangladesh Limited, Central Counterparty Bangladesh Limited, Dhaka Stock Exchange Brokers Association, Merchant Bank Association, Investment Corporation of Bangladesh, Credit Association of Credit Rating Company, Bangladesh Institute of Capital Market, Bangladesh Association of Bangladesh Public Listed Company, Venture Capital and Private Equity Association of Bangladesh. I would like to thanks to our Executive Director Jahangir Alam and his FLD team who arranged this week-long program. Once again, I would like to propose a vote of thanks to all the speakers and guests and all participants. Now, I close my speech and wish everyone success and good health. Thank you. অসংখ্য ধন্যবাদ স্যার। এখানে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আজকে সমাপ্ত হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে অনুষ্ঠানটি সফল করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বিনিয়োগের অ আ ক খ সচেতন বিনিয়োগ সমৃদ্ধ আগামী।